ব্যাটের ভাগ্যটা আল্লাহ তাআলা লেখে। জ্যাক আরিফ বা শুক্কুর ওদেরকে আমি ওপেন করায় দিই, আমার ব্যাটিং অর্ডারটা পিছিয়ে নিয়ে আসি। এক্ষেত্রে অবশ্যই ব্যাটিংয়ের সমস্যা হয়। একটা ইয়ার এরকম রুলস হয়েছিল যে একটা ফার্স্ট ডিভিশনের প্লেয়ার প্রিমিয়ার লিগে একজন প্লেয়ার খেলতে পারবে। হার্ট টাচিং একটা কোয়েশ্চেন করছেন। আসলে থাকে, হ্যাঁ, সবার জীবনেই এরকম ব্যাকবোন সামনের দিকে সবকিছুই থাকে। দুইটা জিনিস মেইনলি আপনি ফোকাস করলেন, একটা হচ্ছে ডেডিকেশন এবং একটা হচ্ছে কমিটমেন্ট। কমিটমেন্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্যাপ্টেন্স কলের সপ্তম পডকাস্ট চ্যাপ্টারে। ক্যাপ্টেন্স কলের সপ্তম পডকাস্ট চ্যাপ্টারে আজকে আমি আপনাদের সাথে রয়েছি জাহিদ হাসান, এবং আমাদের আজকের অতিথি রয়েছেন ডোমেস্টিক, ডিপিএল এবং একজন ট্যাপ টেনিস তারকা শাহরিয়ার কমল ভাই। ওয়েলকাম কমল ভাই ক্যাপ্টেন্স কলের সপ্তম পডকাস্ট চ্যাপ্টারে। কমল ভাই, আমরা 3টা রাউন্ডে এই পডকাস্টটা করব। প্রথম হচ্ছে টেস্ট রাউন্ড, পরে ওডিআই, পরে টি-20 রাউন্ড। ওকে। আচ্ছা, টেস্ট রাউন্ডের প্রথম প্রশ্ন, আপনার জন্মস্থান এবং পড়াশোনা। আমি ঢাকায় আমার জন্মস্থান। আর পড়াশোনা বলতে আমি বেসিক্যালি মাদ্রাসার স্টুডেন্ট। ছোটবেলায় অনেক চেষ্টা করছি ঘর থেকে মাদ্রাসা পড়ানোর, আ কওমি লাইনে। তো তারপর থেকে আরকি এটা একটা ঘটনা আছে। এরপর থেকে খেলার জগতে ঢোকা। আচ্ছা, পড়াশোনাটা আসলে ওরকমভাবে কন্টিনিউ করতে পারিনি। ক্রিকেট এবং আপনার সাথে এই সম্পর্কটা কিভাবে হলো? দুজন একে অপরের সাথে সঙ্গী কিভাবে হলেন? এটা ওই মাদ্রাসা থেকেই, ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করছে। কিন্তু আমার শখটা ছিল ক্রিকেটে। আম আমি করতাম মাদ্রাসা পালিয়ে মাঠে চলে যেতাম। তো মাঠে ক্রিকেট খেলতাম। এখান থেকে একটা পর্যায়ে মাদ্রাসায় মানে দেওয়ার পরও আমি চলে আসি। এই মাঠে সময় দেওয়া। এভাবেই আরকি ক্রিকেটার হয়ে ওঠা। মানে মেইনলি মাদ্রাসার খুব একটা পড়া হয় নাই। সেজন্য মানে ক্রিকেটে শিফট হওয়া বেশি। হ্যাঁ, ক্রিকেটে টোটালি শিফট হয়ে গেলাম। পরে আস্তে, আস্তে বাংলা লাইনেও স্টার্ট করলাম। কিন্তু ওটা কন্টিনিউ করতে পারিনি। এভাবেই খেলায় চলে আসা। ট্যাপ টেনিস ক্রিকেট দিয়ে যে আয় করা সম্ভব, এই জিনিসটা কখন ফিল করলেন? এটা আমি আ সাভারে কিছু খেলা খেলতাম। তখন আমার পরিচিত ভাই ছিল, উনারা নিয়ে যেত খেলতে। তো হঠাৎ করেই একটা ম্যাচে আমাকে ৳৩০০ র মতো একটা পেমেন্ট করল। তো আমি তখন টাকা ওরকমভাবে আমি বুঝতাম না যে খেলার মাধ্যমে টাকা পাওয়া যায়। তো ওদিকে আবার এক টিমের প্লেয়ার আরেক টিমেও খেলা যায়। এটা আনুমানিক কত সালের দিকে? কত বছর এটা আগে? আপনার আনুমানিক ২০১০-১১ এরকম মানে টাইমে। প্রায় ১৫ বছর। হ্যাঁ, ১০-১১ বা ১২ এরকম হবে। আচ্ছা। এরকম একটা সময়। তো এক টিমের প্লেয়ার আরেক টিমে খেলা যায় এরকম আমি টুর্নামেন্টে সবগুলো টিমই খেলে ফেলছি। মানে ২০ টা টিমের মধ্যে এমন ১৮ টা টিমের মধ্যে খেলে ফেলছি। ওইখান থেকে একটা ভালো ইনকাম হয়েছিল। এরপর থেকেই বোঝা গেল যে এখান থেকে ইনকাম করা সম্ভব। আপনি তো একজন মেইনলি উইকেট কিপার ব্যাটসম্যান। তো এই উইকেট কিপিং এর সাথে মানে ব্যাটসম্যানের সাথে উইকেট কিপিংটা কিভাবে অ্যাডজাস্ট করেন, বা উইকেট কিপিংটা মাথায় আসলো কিভাবে? আমি ছোটবেলায় ব্যা আসলে যখন আমি এলাকায় খেলতাম আমাকে কিছু বড় ভাই ঘর থেকে নিয়ে যেত শুধু কিপিং এর জন্য। আমি শর্ট পিচ টুর্নামেন্ট হতো ছোট, ছোট। এখানে শুধু কিপিং করতাম এবং খুব এনজয় করতাম বিষয়টা। আমি বলব যে আসলে ব্যাটসম্যান থেকে উইকেট কিপার না। আমি উইকেট কিপিং থেকে পরবর্তীতে ব্যাটসম্যান ব্যাটসম্যানে হইছি। শিফট হওয়া। ইয়েস। কোমল ভাই, আপনি তো একটা লম্বা সময় ধরে ট্যাপ টেনিস খেলতেছেন। তো ট্যাপ টেনিস ক্রিকেট নিয়ে আপনার চিন্তাভাবনা এবং যারা আপকামিং ইয়াংস্টার আসতেছে ট্যাপ টেনিস ক্রিকেটে, তাদের জন্য যদি কোনো পরামর্শ দিয়ে থাকেন? আসলে টেপনিস দিয়ে যে ইনকাম করা যায়, এটা গত ২-৩ বছর অনেক প্লেয়াররাই বুঝতে পারতেছে যে এটা যে একটা ফিউচার করানো যাবে। তো এই ক্ষেত্রে আমি নতুন প্লেয়ারদেরকে বলব যে কমিটমেন্ট ঠিক রাখা সবার সাথে। এটা খুব আবেগের খেলা। বিভিন্ন পাড়া মহল্লার খেলা, গ্রামগঞ্জের খেলা। এখানে একেকটা টিম মালিক উনাদের টিমকে বিপিএল এর টিমই মনে করে। আমি যেরকম দেখি ফিলিংসটা একটু অন্যরকম থাকে। গ্রামের মান-সম্মান থাকে। তো সেই ক্ষেত্রে সবার সাথে কমিটমেন্ট রক্ষা করা, যেমন একটা ভাইটাল ম্যাচ সেমিফাইনাল খেলছে, ফাইনাল খেলাটা এই প্লেয়ারটা খেলতে পারবে না। এটা কিন্তু প্লেয়ারের কিছু হবে না। হয়তো সে অন্য জায়গায় একটা গেম খেলবে। বাট যার খেলাটা সেই প্লেয়ারটা সে না পাইলে তার টিম কম্বিনেশনটা কেমন হবে? একটা প্লেয়ারের জন্য একটা গেমও অনেক সময় হারে। হুম। তো এইজন্য আমি নতুন প্লেয়ারদের সাজেশন দিব যে কমিটমেন্ট সবার সাথে ঠিক রাখার জন্য, এবং যদি ডেডিকেশন লেভেলটা খুব ভালো রাখা যায়, এটা দিয়েও ফিউচার আছে। আ এখান থেকে পাশাপাশি ক্রিকেট বলের প্র্যাকটিসটাও যদি করে, তাহলে ক্রিকেট বলেও আসা যায়। কারণ ডিপিএল ডোমেস্টিকও আসা যায়। হ্যাঁ, কারণ আমি টেপ টেনিসটা যখন খেলতাম পাশাপাশি প্র্যাকটিসও করতাম। তা আমার ফোকাসটা মূলত ক্রিকেট বলেই ছিল। কিন্তু মানে কেন টেপ টেনিসে এইভাবে আমি ইনভলভ হইছি এটা অনেকেই জানে যে আমার ন্যাশনাল লিগের যে একটা গ্যাপ, এটা খেলা ছিল না। বাংলাদেশে খেলা কম, অনেক খেলা কম। খেলার জন্য সেখানে যাওয়া এবং আস্তে, আস্তে এভাবে হয়ে ওঠা। সবকিছু মিলে আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। কিন্তু ফিউচার যদি সেট করতে হয়, আমি বলব টেপ টেনিসে সবার ডেডিকেশন লেভেলটা এবং মানুষের সাথে কমিটমেন্ট এটা ঠিক রাখা অনেক প্রয়োজন। মানে ২ টা জিনিস মেইনলি আপনি ফোকাস করলেন। একটা হচ্ছে ডেডিকেশন এবং একটা হচ্ছে কমিটমেন্ট। কমিটমেন্ট। ২ টা জিনিস ইম্পোর্টেন্ট মোস্ট। হ্যাঁ। ভাই, তাহলে এখন ওডিআই রাউন্ডে যাই আমরা।
প্রিয় ব্যাটসম্যান বা যাকে দেখে ক্রিকেটের প্রতি ভালো লাগা বা ব্যাটিং শুরু করা? আমার আসলে প্রিয় ব্যাটসম্যান হলো এবিডি ভিলিয়ার্স, সাউথ আফ্রিকার। আ 360 ডিগ্রি। হ্যাঁ, 360 ডিগ্রি। ওনার ব্যাটিংটা আমি যখন যেদিন থেকে দেখলাম, আমার কাছে অন্য লেভেলের ব্যাটসম্যান মনে হইছে। এরপর থেকে মানে আমি চেষ্টা করি যে সব দিকেই শর্ট খেলার। আ আমার আরকি ক্রিকেটের ধ্যান ধারণাটা পরিপূর্ণভাবে উনার ব্যাটিংটা দেখার পরে মনে হইছে যে আমি ফলো করতে পারি উনাকে। টেপ টেনিস ক্রিকেটে আপনার সর্বপ্রথম আয় কত টাকা ছিল? ৳৩০০ ফার্স্ট ৳৩০০ ওই পেমেন্টে ৳৩০০ ২০১০ সালে। পেলাম, হ্যাঁ, ২০১২ র দিকে। হ্যাঁ, আপনি তো ডোমেস্টিক এবং ডিপিএল খেলেছেন। তো ন্যাশনাল লিগের দিকে বা ন্যাশনালের দিকে না গিয়ে টেপ টেনিসেই কেন ফোকাস করেন? আমি ১ম এ যখন 3rd ডিভিশন থেকে 3rd ডিভিশনে 500 রান করলাম, প্লাস রান করার পরে আমাকে আমার কোচ 2nd ডিভিশনে সুযোগ দিল। আমি সেখানেও ফার্স্ট ম্যাচে সেঞ্চুরি করলাম। এভাবেই তার পরের বছর 1st ডিভিশনে একটা টিম আমাকে পিক করে নিল ভালো টাকার বিনিময়ে। তো মানে দলটা কি ছিল? দলটা ছিল ইয়াং ক্রিকেটার্স। আমার 1st ডিভিশনের ডেবু আমাদের মিরপুরি ক্লাব। এরপর ওই ক্লাবে আমি ব্যাটিংটা ওরকম করতে পারি নাই। বাট কিপিংটা এত ভালো করলাম যে আমাকে আ উত্তরা স্পোর্টিং ক্লাবের একটা টিম আছে। ওইটা আমাকে খুব ভালো অ্যামাউন্টে আমাকে পিক করে নিল। এরপরে 1st ডিভিশনে আমি ৩-৪ বছর খেলছি টপ টিমে সূর্য তরুণ, ওরিয়েন্ট, অগ্রণী ব্যাংক, এগুলোতেও আমার পারফর্ম অনেক ভালো ছিল। সেখান থেকেই আমার যে ন্যাশনাল লিগের সুযোগটা, আমি ওরকমভাবে আসলে ন্যাশনাল লিগের সুযোগটা পাই নাই রান করার পরও। কারণ আগে 1st ডিভিশন প্লেয়ারটা ওরকমভাবে ডাকতো না তারা। এখন সুযোগ দেয়। তো ১ বছর প্রিমিয়ারে একটা প্লেয়ার অ্যালাও হলো। 1st ডিভিশন থেকে একটা প্লেয়ার খেলতে পারবে। এখান থেকেই প্রিমিয়ারের জার্নি স্টার্ট। ক্রিকেটে এখন পর্যন্ত আপনার সবচেয়ে বড় রানিং ইনিংস কোথায় এবং সেটা কত? ক্রিকেটে সবচেয়ে বড় রানের ইনিংস হলো আমার স্কুল ক্রিকেটে। আমি একটা ইনিংস ১৯১ রানের একটা ইনিংস খেলছিলাম। 191। হ্যাঁ, 191, এটাই আমার সবচেয়ে বড় ইনিংস ক্রিকেটে। সেটা কত সালের দিকে? স্কুল ক্রিকেটটা আ এটা ২০১৩-১৪। প্রিয় জার্সি নাম্বার ১৭ না ১৮? না, অবভিয়াসলি ১৭। এবং কেন? এবিডি ভিলিয়ার্স ১৭ ইউজ করত। এখান থেকেই আরকি। আচ্ছা, মাঝে মধ্যে আপনাকে ১৮ তেও দেখা যায়। ১৮ দেখা যায় যখন, যেমন এই বছর আমি প্রিমিয়ার লিগ যে টিমে খেলতেছি, একটা প্লেয়ারের অলরেডি ১৭ নাম্বার আছে। এখন আমার চুজ করতেই হবে আরেকটা নাম্বার। তখন আমি বিরাট কোহলিতে শিফট হই ১৮ নাম্বারটা। তার মানে বলা যায় যে আপনার এবিডি ভিলিয়ার্স, বিরাট কোহলি ২ জনই পছন্দ হ্যাঁ, করেন। বলতে পারেন কাছাকাছি। আপনার সেঞ্চুরি হওয়ার পরে ব্যাটের উপর সিগনেচার যে সেলিব্রেশনটা, এরকম ইউনিক সেলিব্রেশন এর আইডিয়া কিভাবে আসলো? আসলে এটা সিগনেচার করিনি আসলে। আমার বোঝানোর অর্থটা ছিল, আমার অনেকদিন যাবত রান হচ্ছিল না। তো অনেকে অনেক রকম কথা। আমি তো অনেকদিন যাবত ক্রিকেট খেলতেছি এবং পারফর্ম করেই খেলতেছি, এটা সবাই জানে। তো আমি ওই সেঞ্চুরিটা মারার পরে আমি বোঝানোর চেষ্টা করছি যে ব্যাটের ভাগ্যটা আল্লাহ তাআলা লেখে। ঠিক আছে? এটা লেখে, এটা কারো কাছ থেকে কেউ জোর করে পায় না। বিষয়টা এরকম ছিল মানে আরকি। রিজিকে থাকলে হবেই হ্যাঁ, অবশ্যই, এবং পরিশ্রমের সাথে থাকতে হবে। অবশ্যই। ডিপিএল এর জার্নিটা কেমন ছিল আপনার এখন পর্যন্ত? এখন পর্যন্ত বলতে আপনাকে ওই যে ফার্স্ট ডিভিশন শেষ করলাম, যে একটা ইয়ার এরকম রুলস হয়েছিল যে একটা ফার্স্ট ডিভিশনের প্লেয়ার প্রিমিয়ার লিগে একজন প্লেয়ার খেলতে পারবে। হ্যাঁ। ওই বছর আমাকে খেলাগড় স্পোর্টিং ক্লাব, না আমাদের নাফিস ইকবাল ভাই উনি কোচ ছিল এবং রুহুল স্যার কোচ ছিল। উনারা আমাকে পিক করে নেয়। ওই বছরই আমার প্রিমিয়ার লিগে ফার্স্ট স্টার্ট, এবং আমি প্রিমিয়ার লিগে ফার্স্ট ম্যাচেই আবাহনীর এগেইনস্টে 40 প্লাস রান করি এবং সেকেন্ড ম্যাচে 50 করি। এই ২ টা গেমই আমি লাস্টে সুযোগ পাই। তারপর যথারীতি আমাকে খেলাগড়ই পিক করে পরের বছরের জন্য। তারপর সিটি ক্লাব নিয়ে আসে। এই বছর তো আবাহনীতে চলে গেলাম। ক্রিকেটে প্রতিটা প্লেয়ারের ব্যাকবোন বা অনুপ্রেরণা বলতে কেউ না কেউ থাকে। হয়তোবা পরিবার বা পরিবারের বাইরে। আপনার এরকম কি আছে? না, এটা তো আসলে অনেক আ উম হার্ট টাচিং একটা কোয়েশ্চেন করছেন। আসলে থাকে, হ্যাঁ, সবার জীবনেই এরকম ব্যাকবোন সামনের দিকে সবকিছুই থাকে। আমার পিছনের দিকটা আসলে যখনই স্টার্ট করি, আমার আ মা মা সত্যি কথা বলতে আমার মা আমাদেরকে নিয়ে অনেক স্ট্রাগল করছে একটা সময়। এই সময়টা আমি আ মোটামুটি ১০-১২ বছরের বয়সে ছিলাম। ওই সময়টা আমি দেখছি খুব কাছ থেকে। তো আমার মা অনেকভাবে চেষ্টা করছে। কিন্তু আমার মা কখনো ক্রিকেটে আসি এটা চায় নাই। ক্রিকেটটা ওরকমভাবে সাপোর্ট করত না। আ এটা বাট নরমালি ওই সময় খুব কম গার্ডিয়ানরাই সাপোর্ট করে। হ্যাঁ, সবাই চিন্তা করে সবার একটা সিকিউর আপনার ভবিষ্যৎ। হ্যাঁ, ওরকমভাবে চাইতো না। আমার জিনটা হয়তো এরকমই ছিল যে আমাকে যেকোনো জিনিসই দিত আমি মাঠেই চলে যেতাম। ঘুরে ফিরে সেই মাঠেই। সেই মাঠেই চলতাম। সকালবেলা চলে যেতাম, রাতে আসতাম, এরকম একটা বিষয়। আবার আম্মু পিটাতো, তারপরেও মাঠে যেতাম। এরকম করতে, করতে ক্রিকেটটা যখন আম্মু দেখতেছে যে এটা থেকে ইনকাম হচ্ছে, তখন আম্মু আমাকে ফুল ফ্রিডম দিল। এবং আ আ শুরুর জার্নিটা আমি আমার মাকে অনেক ক্রেডিট দিব যে তার অনুপ্রেরণা বা তার হেল্প যদি আমার সাথে না থাকতো, তার দোয়া, আমি এতদূর আসতে পারতাম না। মানে আহ আন্টি অনেক আপনার পুশব্যাক অনেক হ্যাঁ, করছে। অনেক সাপোর্ট করছে অনেকভাবে। আর বর্তমান যে সময়টা, আমার ওয়াইফের কথা বলব, সর্ব সময়ে সর্বক্ষেত্রে মেন্টালি আমাকে খুব সাপোর্ট করে। আমি যখন বাসায় খুব টায়ার্ড হয়ে আসি বা কোনো খেলা আমার খারাপ হয়, রেজাল্ট খারাপ হইলে, কারণ আমি ক্যাপ্টেন্সি করি
একশোটার মধ্যে মোটামুটি 95টা গেমই আমার ক্যাপ্টেন্সি করতে হয়। তো সেই ক্ষেত্রে অনেক চাপ থাকে, অনেক গেম হারি। তখন বাসায় আসলে এই সাপোর্টটা আমি পাই তার কাছ থেকে, এবং যাবতীয় অন্যান্য বিষয় ডিসকাস করে আমি এদিক থেকে মানে খুব সাপোর্ট পাই আমার ঘরের এই মানুষটার কাছ থেকে। কমল ভাই, আপনি তো ম্যাক্সিমাম টাইম বললেন যে আপনি ক্যাপ্টেন্সি করেন। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনার ক্যাপ্টেন্সির জন্য নিজের ব্যক্তিগত পারফরম্যান্সে একটা সমস্যা হয়। এরকম কখনো হয়েছে কি আপনার? এটা আসলে এ এখন হচ্ছে অনেক ক্ষেত্রে। যেমন আমি আপনাকে বুঝিয়ে বলি। আমি যখন একটা দলের দায়িত্বে থাকি, তখন এখন বর্তমান ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেপ টেনিসে অনেক টপ অর্ডার নিয়ে নিচ্ছে। হুম। টিম মালিকরা ওরকম গুছানো টিম করতে পারে না। আ দেখা যায় যে ৭ জন ব্যাটসম্যানের মধ্যে ৫ জনই আমার ওপেনার। এখন এর মধ্যে অনেকগুলো ওপেনার খুব ভালো দেশসেরা ওপেনার থাকে। এখন সেই ক্ষেত্রে আমার স্যাক্রিফাইসটা করতে হয়। যে আমি টপ যেমন জ্যাক আরিফ বা শুক্কুর ওদেরকে আমি ওপেন করায় দিই, আমার ব্যাটিং অর্ডারটা পিছিয়ে নিয়ে আসি। এক্ষেত্রে অবশ্যই ব্যাটিংয়ে সমস্যা হয়। কিন্তু মেন্টালিভাবে আমি ওইটা রিকভারি করে ফেলি। আমি অন্যভাবে এটা রিকভারি করি। বাট আমি মনে করি যে অবশ্যই এটা নিজের পারফরম্যান্সের ক্ষেত্রেও একটু সমস্যা হয়। ভাই, এখন পর্যন্ত ক্রিকেটে আপনার সবচেয়ে সুন্দর বা স্মৃতিময় ঘটনা ঘটছে বা সেটা কি? ক্রিকেটে সবচেয়ে সুন্দর স্মৃতিময় ঘটনা, আ আমার সূর্যতরুণী স্পোর্টিং ক্লাবে আমি ফার্স্ট ডিভিশন যখন খেলি, আমার ফ্রেন্ড তৌহিদ তারেক খান, ওর সাথে ওই ইয়ারটা আসলে অনেক স্মৃতি আছে। অনেক ধরনের মজা করছি। ওইটাই আমার সবচেয়ে স্পেশাল ইয়ার ক্রিকেট লাইফে ঢাকা লিগের, এবং অনেক স্মৃতি ওইখানে আমার রয়ে গেছে। ভাই, এখন যাবো আমরা টি-20 রাউন্ডে। 11 এ আপনার পজিশন। ওপেন। টপ ৩ জন স্পোর্টস লিজেন্ড আপনার মতে। দেশে দেশের বাইরে আপনার ব্যক্তিগত মতামত। প্রথমত আমি সচিন টেন্ডুলকারকে বলব টপ লিজেন্ড। আ এবং বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা ম্যাচ ভাই, উনি আমাদের দেশের লিজেন্ড। এবং ৩ নাম্বারে আমার সবচেয়ে পছন্দের এবং আমার সবচেয়ে মানে আমি সবসময় যার খেলা আমি এবি, দেখি, অ্যা এবি ডিভিলিয়ার্স না, উইকেট কিপিং এর জন্য এমএস ধোনি। এমএস ধোনি, এই আচ্ছা। ৩ জন হলো লেজেন্ডের কাতারে আমার কাছে সবসময় থাকবে। আ বিপিএল এ পছন্দের দল? বরিশাল, ফরচুন বরিশাল, চ্যাম্পিয়ন টিম। আচ্ছা, ইন্টারন্যাশনাল লেভেলে কার সাথে ব্যাটিং পেয়ার করার ইচ্ছা? দেশে এবং দেশের বাহিরে? এমএস ধোনি। দেশে? দেশে উম আ ওরকমভাবে ভাবি নাই। আচ্ছা, দেশে বলতে তামিম ইকবাল ভাই। ৩ বলে যদি ৩ টা ৬ মারার সুযোগ হয়, বোলার কাকে পিক করবেন? দেশ এবং দেশের বাহিরে? ৩ বলে যদি ৩ টা ৬ মারার অপশন থাকে, obviously জাসপ্রীত বুমরাহ। জাসপ্রীত বুমরাহ। আর দেশে? দেশে এমডি মামুন। এমডি মামুন। হ্যাঁ, আচ্ছা, আমার এলাকার এক বোলার। আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশ ছাড়া পছন্দের ২ টি ইন্টারন্যাশনাল দল? বাংলাদেশ ছাড়া ইন্টারন্যাশনাল দল পাকিস্তান, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা। ক্রিকেটে ফেভারিট শট? কাভার ড্রাইভ, প্রিয় খাবার? বিরিয়ানি, বিরিয়ানি। প্রিয় ঘোরার জায়গা? অবশ্যই সমুদ্র। আচ্ছা, এখন যাবো আমরা লাস্ট এবং ফাইনাল র‍্যাপিড ফায়ার রাউন্ড। সাঙ্গাকারা নাকি অ্যাডাম গিলক্রিস্ট? অ্যাডাম গিলক্রিস্ট, মুশফিক না ধোনি? এমএস ধোনি, জস বাটলার না কুইন্টন ডিকক? জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান নাকি গুরবাজ? মোহাম্মদ রিজওয়ান, ম্যাককালাম নাকি ঋষভ পান্ত? ম্যাকালাম। ধন্যবাদ সবাইকে। ক্যাপ্টেন্স কলের ৭ম পডকাস্ট আজকে এ পর্যন্তই শেষ। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পডকাস্ট চ্যাপ্টারে পরবর্তী নতুন কোনো অতিথির সাথে। ধন্যবাদ কমল ভাই। ধন্যবাদ ক্যাপ্টেন্স কল আপনাদেরকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য।